হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। কারেন্ট পরিস্থিতিতে লাস্ট 1.5 বছর, পৌনে 2 বছর মার্কেটে তো সেরকম কোনো রিটার্নও নেই, আর মিউচুয়াল ফান্ডগুলোও সেইভাবে রিটার্ন দেয়নি। কিছু কিছু মিউচুয়াল ফান্ড ওরই মধ্যে একটু বদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু যারা ডাইরেক্ট ইকুইটি নিয়ে ইনভেস্টমেন্ট করছি বা করেন তাদের পোর্টফোলিওতে যদি মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক থাকে তো ওভারঅল সবারই পোর্টফোলিও নেগেটিভ আছে। তো এরকমই হয়ে থাকে, এটা একটা সাইকেলে এরকমই হয়। যখন দেখা যাবে এটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি প্রমাণ করে যে যারা উইদাউট রিসার্চ বা উইদাউট নলেজ যদি আপনি ডাইরেক্ট স্টকে ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন তো আপনি মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের থেকে আন্ডার পারফর্ম করবেন। তো এটা একদম ফ্যাক্ট জিনিস যে উইদাউট নলেজ এবং উইদাউট রিসার্চ যদি আপনি ডাইরেক্ট ইকুইটিতে ট্রেড করেন তো আন্ডার পারফর্ম তো দূরের কথা, আপনার স্টকের পোর্টফোলিও পুরো তছনছ হয়ে যাবে। এবং আমি দেখেছি, আমার কাছে বহু ক্লায়েন্ট আসেন যারা বুল রানে অন্যের প্রফিট দেখে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিজে ট্রেড করতে থাকেন, তারপরে পোর্টফোলিও 25%ও বেঁচে থাকে না। 100 টাকা নিয়ে এলে বা 10 লাখ টাকা নিয়ে এলে 2.5 লাখ টাকা 3 লাখ টাকার পোর্টফোলিও হয়ে যায়। তো এটা মার্কেট সবাইকে এই শিক্ষাটা দেয়, কিন্তু যারা রিগোরাস রিসার্চ করেন এবং রিগোরাস স্টাডি করেন এবং ভালো কোনো মেন্টারের কাছ থেকে শিখে যদি ট্রেড করেন তো তাদেরও পোর্টফোলিও কিন্তু লাগাতার 1.5-2 বছর এরকম ফেজে যায় যেখানে মিউচুয়াল ফান্ডের থেকে আন্ডার পারফর্ম করে। তো দুজনকে কিন্তু একই ছাতার তলায় আনলে বা কম্পেয়ার করলে জিনিসটা ভুল হবে। একটা শ্রেণীর মানুষ টোটালটাই ইগনোরেন্ট, জাস্ট লটারির মতো স্টক সিলেকশন করে ইনভেস্টমেন্ট করে, সেখানে ট্রেড করে, তার পোর্টফোলিও তো একদম শেষ হয়ে যায়, তার আর অবশিষ্টই কিছু থাকে না। কিন্তু যারা প্রপারলি পড়াশুনো করে এবং নলেজ গ্যাদার করে এবং ভালো কোনো মেন্টার বলতে যে মেন্টার প্র্যাকটিক্যালি স্টক মার্কেট থেকে পয়সা তৈরি করেছে সেই সব মেন্টারের কাছে যদি শেখে। কারণ মেন্টার হিসেবে অনেকেই দেখা যায় যে আমি মেন্টার বলে, কিন্তু তাদের নিজস্ব স্টক মার্কেটে রিটার্নই হয়তো থাকে না। তো আমি সবসময় বলি যে যাকে গুরু করবেন তার আগে নিজের পোর্টফোলিও চেক করবেন যে লাস্ট 5 বছরে বা লাস্ট 6 বছর বা 10 বছর যদি উনি মার্কেটে আছেন তার ট্রেডিংয়ের কত % CAGR। তো আমি যখন আমার ছাত্রদের, আমার স্টুডেন্ট কিছু যারা আমার কাছে ক্লাস করেছেন তাদের আমি ফার্স্ট ক্লাসে আমার নিজের ট্রেডিং হিস্ট্রি দেখাই। তারা যদি স্যাটিসফাইড হয় তখন তারা ইন্টারেস্ট বোধ করে যে না, উনি পয়সা যদি কামিয়েছেন তো আমাদেরও হবে, সেই সব স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করে। তো এটাই যেটা বলতে চাইছি আমি, যে দুটো আলাদা শ্রেণী। একজন কিছুই জানেন না, সে লটারির মতো ট্রেড করতে এসছেন, আর এক শ্রেণীর মানুষ যে শিখে পরে ট্রেড করছে, রেগুলার লেগে আছে চার্ট দেখা, ফান্ডামেন্টাল দেখা, তাতেও কিন্তু লাস্ট 1.5-2 বছরে লস থাকতে পারে। তো এটা হয়ে থাকে। কিন্তু আবার যখন ইন্ডেক্স আস্তে আস্তে যখন একটু র্যালিতে যাবে তখন ইন্ডেক্স আর সেইভাবে বাড়বে না, কিন্তু যেসব পোর্টফোলিও ডাউন আছে, যাদের পোর্টফোলিও ডাউন আছে অথচ ভালো স্টক কেনা আছে তাদের পোর্টফোলিও কিন্তু বাড়বে। তো এই সিচুয়েশনটা বারবারই হয়ে থাকে। তো এই সিচুয়েশনে আসার আগে যারা এমন এক শ্রেণী আছে যারা কিছুতেই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট বা এই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করতে চান না, তারা এসব সময় খুব এনজয় করেন। যে বন্ধুকে হয়তো বলেন যে বন্ধু মিউচুয়াল ফান্ড করছে, তার হয়তো রিটার্ন হয়তো লাস্ট 1.5-2 বছরে CAGR আছে ধরুন 6% বা 6%-এর নিচে, আর কোনো বন্ধু ফিক্সড ডিপোজিট করছে তার রিটার্ন আছে 8.5%, 8%। তো সে খুব এনজয় করে ব্যাপারটা, যে বলেছিলাম তো যে এখানে যাস না, যে এখানে রিটার্ন কিন্তু সেরকম হয় না, বহুত মানুষ এখানে লস করে। তো সে সাময়িক এনজয় করে, কিন্তু আলটিমেটলি কিন্তু জীবনের যখন দেখা যায় একটা লম্বা টাইম ফ্রেমে যে বন্ধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে আর যে বন্ধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে না, তার মধ্যে কিন্তু ওয়েলথের হেল অ্যান্ড হেভেন তফাৎ হয়ে যায়। বা এরকমও কম্প্যারিজন হয় যে কেউ SIP করছে মিউচুয়াল ফান্ডে ধরুন 10,000 টাকা, ইকুইটি মিউচুয়াল ফান্ডে প্লেন মিড ক্যাপ বা স্মল ক্যাপ বা লার্জ ক্যাপ বা লার্জ অ্যান্ড মিড ক্যাপ কিছু একটাতে করছে, আর কেউ পোস্ট অফিস বা ব্যাংকে রেকারিং করছেন। তো কোনো বন্ধু 10,000 করে ধরুন মিউচুয়াল ফান্ডে SIP করছেন, তো আর এক বন্ধু বলল তো ঠিক আছে
তুই 10,000 করে করছিস, আমি ব্যাংকে ইনভেস্টমেন্ট করবো তো ডবল অ্যামাউন্ট, মানে 10,000-এর জায়গায় 20,000 করে। তো ও যদি এখানে মিউচুয়াল ফান্ডে 12-13% রিটার্ন পায়, তো আমি 8% রিটার্ন পাবো কি 7% রিটার্ন পাবো, তাহলে আমাদের ওয়েলথ তো একই থাকবে। তো এইটা হচ্ছে একদম পুরোপুরি মিথ। লং টার্মে যখন যাবেন তখন কিন্তু ওয়েলথের হিউজ ডিফারেন্স হয়ে যাবে। সেইটাই নিয়ে জাস্ট আমি একটু ডিসকাস করব। এবং মিউচুয়াল ফান্ডের থেকে যদি আমরা ডাইরেক্ট স্টক ট্রেডিং মানে সাকসেসফুলি করতে পারি, বা কোনো পিএমএস ফান্ড ম্যানেজারকে দিতে পারি যে সত্যি অ্যাক্টিভলি ম্যানেজ করে, সেখানে যদি মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন আনতে পারে, তাহলে কি হতে পারে সেটাও আমরা দেখব। তো একটা এক্সেল শিটে আমি জাস্ট আপনাদের নিয়ে যাচ্ছি। তো এখানে আমি এই এক্সেল শিটে দেখুন, আমি এখানে নমিনাল রিটার্ন আর ইনফ্লেশন নিয়েছি, আর ইজিক্যাল টু রিয়েল রিটার্ন। মানে রিয়েল রিটার্নের ফর্মুলা হচ্ছে নমিনাল রিটার্ন আর ইনফ্লেশনকে বাদ দিয়ে দিতে হয়। তো কারেন্টলি আমি দেখছিলাম ইন্ডিয়াতে কারেন্ট ইনফ্লেশন ইন ইন্ডিয়া আছে 2.75। তো এটা একটা বিরাট বাহবা পাওয়ার জায়গা আমাদের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের, যে এত কম ইনফ্লেশন লাস্ট আমার 18 ইয়ার্সের কেরিয়ারে আমি দেখিনি। জেনারেলি কংগ্রেস গভর্নমেন্ট যখন ছিল তখন 8-9% ইনফ্লেশন থাকতো। মোদি গভর্নমেন্টের ফার্স্ট ফেজেও এরকম ইনফ্লেশন ছিল, কিন্তু আস্তে 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 গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করে 3% আন্ডারে ইনফ্লেশন নিয়ে এসছে। এটা একটা বিরাট ব্যাপার। তো জেনারেলি আরবিআইয়ের যা লাস্ট 10-15 বছরের মনিটারি পলিসিতে দেখা গেছে, মোটামুটি 3% থেকে 6% পর্যন্ত ইনফ্লেশন ধরতে পারেন। আর আমি দেখছিলাম এটা শুধুমাত্র গড় ইনফ্লেশন, কিন্তু আপনি যদি লাক্সারি আইটেমের ইনফ্লেশন দেখেন, আমি জাস্ট এখানে টাইপ করলাম যে লাক্সারি আইটেম ইনফ্লেশন ইন ইন্ডিয়া, তো সেখানে বিভিন্ন লাক্সারি আইটেম যেমন সিলভারের জুয়েলারিতে 160% ইনফ্লেশন আছে, গোল্ডের 46% আছে। তো অ্যাভারেজলি বেড়েছে প্রাইস গোল্ড সিলভারের, এটা একটা ব্যতিক্রম, এগুলো না মানে ইগনোর করে যাওয়াই ভালো। কিন্তু ক্লোদিং ফুটওয়্যারের 2.98। এখানে আমি আরেকবার লিখলাম যে মেডিকেল ইনফ্লেশন কত, যেটা খুব ভাইটাল। তো মেডিকেল ইনফ্লেশন ইন ইন্ডিয়া, তো মেডিকেল ইনফ্লেশন মোটামুটি ডেটা বলছে 11.5 to 14% অ্যানুয়ালি থ্রু 2026। তো মেডিকেল ইনফ্লেশন 10%-এর ওপরে। তো যেটা গভর্নমেন্ট দেখাচ্ছে 3% ইনফ্লেশন, কিন্তু আপনার লাক্সারি আইটেম এবং মেডিকেল ইনফ্লেশন এগুলো ধরলে ইনফ্লেশনটা একটু বেশি থাকে। মোটামুটি সেফ সাইড, গভর্নমেন্ট যা বলছে তার ডবল ধরে চলাই ভালো। কেন আমরা শুধুমাত্র খেয়ে পরেই তো বেঁচে থাকি না, অনেক সময় লাক্সারি আইটেমও ইউজ করি, আমাদের মেডিকেল কস্টকেও ধরতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা প্যারামিটার নিলাম যে 6% ইনফ্লেশন আমাদের আছে। তো আমি আবার এক্সেল শিটে ফিরে যাচ্ছি। ধরুন কেউ ইন্স্যুরেন্স করছেন, কেউ অনেকে ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করেন, যেটা মারাত্মক ভুল। ইন্স্যুরেন্সে কোনো দিন ইনভেস্টমেন্ট করা উচিত নয়। তো ইন্স্যুরেন্সে ধরুন ইনভেস্টমেন্ট করছেন, আপনার রিটার্ন আসছে ধরুন 7%, আর ইনফ্লেশন আমি ধরলাম যদিও 3% আছে, তো মোটামুটি অ্যাভারেজ আমি 6% ধরলাম। তাহলে রিয়েল রিটার্ন এখানে আসবে যে 7 - 6, তাহলে 1% রিয়েল রিটার্ন। মানে আপনি 7% হারে বাড়ছেন, কিন্তু সব ইনফ্লেশন মিলে 6% টাকা আপনার খেয়ে নিচ্ছে, তো 1% বাড়ছেন। তো ব্যাঙ্ক এফডিতে ধরুন এখন ব্যাঙ্ক এফডির রেট আমি 8%ই ধরছি। তো 8 যদি 6% ইনফ্লেশন থাকে, তাহলে রিয়েল রিটার্ন হচ্ছে ক্যালকুলেট করলে বেরোবে 2। মিউচুয়াল ফান্ডে মোটামুটি মিউচুয়াল ফান্ড সারা ভারতবর্ষের মিউচুয়াল ফান্ডের লাস্ট 20 ইয়ার্সের হিস্ট্রি দেখবেন, মোটামুটি 14-15% রিটার্ন পাওয়া যায়। তাও আমি সেফ সাইড আমি ধরলাম এখানে 13% বা 14%ই ধরলাম, 14% সিএজিআর। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও 6% যদি ইনফ্লেশন থাকে, তাহলে মিউচুয়াল ফান্ডের রিয়েল রিটার্ন আসবে কিন্তু 8। তো এইটাই কিন্তু তফাৎ করে দেয়। যিনি ভাবছেন যে আমার বন্ধু 10,000 টাকা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছে, তাহলে আমি 20,000 টাকা ব্যাংকে রেকারিং করে দেবো ডবল, তাহলে যদি আমি 8% পাই আর ও যদি 16% পাই, তাহলে আমাদের ইকুয়ালি ওয়েলথ থাকবে, সেটা কিন্তু ভুল। এখানে ইনফ্লেশনকে ক্যালকুলেট করলে আপনার রিটার্ন কিন্তু 2 মানে 2% হচ্ছে, আর আপনার মিউচুয়াল ফান্ড যে করছে তার রিটার্ন হচ্ছে 8%, মানে 4 টাইমস আপনার ওয়েলথে কিন্তু গ্যাপ আসবে। লং রানে 4 টাইমস হবে। তো এখানে যে বন্ধু ভাবছেন যে 20,000 টাকা আমি ব্যাংকে রেকারিং ডিপোজিট করে দেবো, যেহেতু আমার বন্ধু 10,000 টাকার এসআইপি করছে, তো অত রিস্কে আমি যাব না, মানে অত ভোলাটিলিটি আমি নেবো না, তিনি কিন্তু ভুল ভাবছেন। তো ডবল করলে হবে না, আপনাকে কিন্তু 4 টাইমস করতে হবে। দেখুন এখানে 4 টাইমসের ওয়েলথের তফাৎ আসছে। এবার এটাই যদি কেউ স্টক ট্রেডিং অ্যাক্টিভলি করতে পারে, প্রপারলি শিখে যদি করতে পারে, তো সেক্ষেত্রে এখানে মোটামুটি 20%,
থেকে 30% পর্যন্ত পাওয়া যায়, তো 20%-এর ওপরে রিটার্ন কামানো যায়। তো সেখানে যদি 6% ইনফ্লেশন আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনার রিয়েল রিটার্ন আসবে 14%। তো এখানে বারবার আমি বলে রাখি, এখানে 98% কিন্তু স্টক ট্রেডিংয়ের লুজার্স, অনলি 2% গেনার। তো আপনাকে ওই 2%-এর মধ্যে ঢুকলেই তবে এখানে 20% গেন আসবে, নাহলে 98%-এর দলে যদি আপনি থাকেন তো সেক্ষেত্রে আপনার স্টক ট্রেডিংকে ভুলে যাওয়াই উচিত, থ্রু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাই উচিত, কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে একদম সবথেকে সেফেস্ট জায়গা। এবার কোশ্চেন আসে, যদি কোনো ভালো পিএমএস ফান্ড ম্যানেজার আপনি পান নির্ভরযোগ্য এবং অ্যাক্টিভলি ম্যানেজ করে, তো সেই সব পিএমএস ফান্ড ম্যানেজমেন্টে কিন্তু দেখা যায় যে খুবই ভালো রিটার্ন আসে, 20%-এর ওপরে রিটার্ন আসে, মোটামুটি 26% পর্যন্ত আমি রিটার্ন দেখেছি। তো সেখানে যদি পিএমএস ফান্ড ম্যানেজমেন্ট সেরকম পাওয়া যায় 26% রিটার্ন, তো এখানেও ইনফ্লেশন যদি আমি 6% ধরলাম, তো এখানে আমার রিয়েল রিটার্ন আসবে 20। নর্মাল মিউচুয়াল ফান্ডে যেখানে 8% রিটার্ন হবে রিয়েল রিটার্ন, পিএমএসে কিন্তু সেখানে 20% হবে ইনফ্লেশনকে বাদ দিয়ে। তো নর্মালি যদি আপনার ধরি যে 20 বছরের রেসপেক্টে যে মিউচুয়াল ফান্ডে যদি 13% রিটার্ন হয় বা 14%ই আমি ধরলাম, এখানে 14% রিটার্নই ধরলাম, যদিও রেগুলেশন অনুযায়ী 12.6-এর ওপরে দেখানো উচিত নয়, তাও আমি দেখাচ্ছি এই কারণেই যে 14% অনেক মিউচুয়াল ফান্ড দিয়েছে। আর পিএমএস মোটামুটি যদি 26% হয়, তাহলে এখানে সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার ইনভেস্টমেন্ট কত টাইমস হচ্ছে। তো এখানে জাস্ট আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানে ইজিক্যাল টু দিলাম, দেখুন পিভি আমি ধরলাম ফিউচার ভ্যালু ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো প্রেজেন্ট ভ্যালু 1 দিলাম, তো এখানে 1 প্লাস এখানে 0.14 দিলাম প্রেজেন্ট ভ্যালু এর হোল টু দি পাওয়ার এন। এখানে 20 ইয়ার্সের আমি ক্যালকুলেট করছি, পাওয়ার আমি 20 দিয়ে দিলাম। তো আমি যদি এটা করি এখানে, তো এখানে জাস্ট আমার 13.74 টাইমস আসছে 20 বছরে। যদি কোনো মিউচুয়াল ফান্ড আপনি আজকে করছেন এবং করে ইনভেস্টমেন্ট করে রেখে দিচ্ছেন, তো 20 বছরে যদি 14% রেটে গ্রোথ হয়, হোয়ারএজ পিএমএসে যদি আপনি সেম ফর্মুলা অ্যাপ্লাই করেন, তাহলে এখানে 1 ইন্টু 1 প্লাস এখানে 26% রিটার্ন মানে 0.26 হোল টু দি পাওয়ার 0.26 পাওয়ার 20। তো যদি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট 26%, যদি আপনার পোর্টফোলিও ম্যানেজার যদি 26% গ্রো করাতে পারে, তাহলে আপনার 20 বছরে 101 টাইমস হয়ে যায়। মানে যদি আপনার এখানে 50 লাখ আজকের ডেটে নেটওয়ার্থ আছে, তো 20 বছর পর যদি মিউচুয়াল ফান্ডে আপনার যদি 50 লাখ টাকা আজকের ডেটে ইনভেস্টমেন্ট থাকে, 14% হারে বাড়লে মিউচুয়াল ফান্ডে সেটা 6,87,00,000 টাকা হয়। আর সেটাই যদি 50 লাখ টাকা যদি আপনি পিএমএসে ইনভেস্টমেন্ট করেন, সেটা যদি 26% হারে বাড়ে, তো সেখানে আপনার প্রায় 50 crore হয়। তো এটাই তফাৎ করে দেয়, এখানে হচ্ছে 6,87,00,000, এখানে প্রায় 50 crore অ্যামাউন্ট হয়ে যায় পিএমএসে। তো এবার বড় পোর্টফোলিও কী করে বাড়ানো যায়, যদি আপনার বয়স 40-এর কাছাকাছি হয় এবং আপনি একটা মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট 50 লাখসের মতো করে ফেলেছেন, তাহলে যদি আপনি পিএমএসের থ্রু ইনভেস্টমেন্ট করছেন বা কোনো ভালো ফান্ড ম্যানেজার পান, সেখানে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে যদি 20%-এর অ্যাবভে গ্রোথ আনতে পারেন, তাহলে কিন্তু বড় টাকা বলতে গেলে 100 crore-ও তৈরি করা যায়। তাড়াতাড়ি তৈরি করতে গেলে মুশকিল আছে, কারণ ফাস্ট মানি কামানোই হচ্ছে সবথেকে বড় গলতির কারণ। ধীরে ধীরে বড় লোক হতে হয়। লম্বা টাইম ফ্রেমে ভালো ফান্ড ম্যানেজমেন্টে যদি আপনি স্টে ইনভেস্টেড থাকেন, তাহলে আপনার বড় টাকা তৈরি হয়। জাস্ট আমি আপনাকে কনফিডেন্স দেওয়ার জন্যই দেখাচ্ছি। দেখুন আমি এক্সেল সিট 2-তে এলাম, এখানে ধরলাম এজ কারো 40, তো এখানে নেটওয়ার্থ আমরা দেখতে পেলাম যদি 26%-এ গ্রো করেন, ধরুন কারো 40 বছর বয়স, সে যদি লং রানে পয়সা তৈরি করতে হয়, ধরুন বড় পয়সা তৈরি করতে হয় 100 crore, তো 100 crore-ও পৌঁছানো যায়, সেটাই আমি জাস্ট দেখাবো। তো এখানে আমি এজ 40 দিলাম আর নেটওয়ার্থ দিলাম মোটামুটি ধরুন আজকের ডেটে আপনার 50 লাখ রুপিস আছে। তো 50 লাখ রুপিস আছে। এবার রিটার্ন আপনার কীরকম আসতে পারে, তাহলে ইজিক্যাল টু 1 ইন্টু 1 প্লাস 0.26 পাওয়ার 3, তাহলে পার 3 ইয়ার্সে কিন্তু এখানে 2 গুণ হচ্ছে। তো এখানে আমি জাস্ট দিয়ে দিলাম প্রত্যেক 3 বছর পর পর আপনি যদি আপনার পয়সা ডবল করতে পারেন,
তাহলে আপনার এখানে নেট ওয়ার্থ কীরকম হতে পারে সেটা আমি জাস্ট দেখাবো। এখানে 40 বছরে 50 লাখ টাকা আপনার নেট ওয়ার্থ, 43 বছরে আপনার 1 কোটি টাকা নেট ওয়ার্থ হবে। এটা পরের বছর 46 বছরে 1 কোটিটার 2 কোটি টাকা হবে। এবার 46-এর পরে 49 বছরে আপনার 2 কোটিটা 4 কোটি হবে। তো আপনি মনে করবেন হয়তো যে 100 কোটি টাকার কথা আপনি বলছেন যে কী করে পৌঁছবো, 100 কোটি টাকা করতে গেলে তো মানে 100 বছরের ওপরে বাঁচতে হবে, তা নয়। এরপরেই কম্পাউন্ডিংয়ের আসল মজা শুরু হবে। জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যদি কেউ না ডিস্টার্ব করে এরকমভাবে ওয়েলথ ক্রিয়েট করতে পারে, জাস্ট 26%-এ যদি গ্রো করানো যায় পোর্টফোলিওকে, তার জন্য প্রচুর মেহনত লাগবে এবং আপনাকেও ব্লেসড হতে হবে। সঠিক জায়গায় সঠিক লোককে খুঁজে পাওয়া বা নিজে যদি চেষ্টা করে করা যায়। তো 49 বছরে 4 কোটি হলো, তারপরের বছর আরও 3 বছর পরে 52 বছরে 4 কোটিটা 6 কোটি হবে, 8 কোটি হবে। 52 পরে যদি 55 বছর হয়, 55 বছরে এখানে 16 করোড় হবে। 55 পরে জাস্ট আরও 3 বছর, 58 বছর, 58 বছরে 32 কোটি হবে। 58 পরে আরও 3 বছর, 61 বছরে 32 কোটিটা 64 কোটি টাকা হবে। 61 পরে জাস্ট 64-এ কিন্তু এখানে 128 করোড় হয়ে যাবে। তো 64 বছরেও কিন্তু মানুষ যথেষ্টই শক্ত সমর্থ থাকে। তো আপনি যদি এভাবে ওয়েলথ তৈরি করতে পারেন তো আপনিও এনজয় করবেন ওয়েলথকে। আর এটা অনেক ফাইন মর্নিং আপনার কাছে 128 কোটি টাকা আসবে না, আপনি তিলে তিলে এনজয় করবেন। মানে 40 বছরে 50 লাখ টাকা আপনি যেটা করেছেন, যেমনভাবে এনজয় করছেন 43 বছরে 1 কোটি টাকা, সেটারও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে। যখনই আপনার ব্যাকআপে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা অ্যাসেট থাকবে, তখন কিন্তু আপনি মেন্টালি অনেক ফ্রি থাকবেন, আরও কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন, ভালো খাবার খেতে পারবেন, আপনি চিন্তামুক্ত থাকবেন। তো যত চিন্তামুক্ত থাকবেন তত কিন্তু আপনার মধ্যে ওল্ড এজ আসবে না, তত আপনি ইয়ং থাকবেন, মানে মানসিকভাবে ইয়ং থাকবেন। এবং মানসিকভাবে ইয়ং থাকাটা খুব জরুরি ভালোভাবে বাঁচার জন্য। তো আগামী দিনে আমি উইশ করব আপনারাও 100 করোড় রুপিজের জন্য টার্গেট রাখুন। যারা আমার এই ভিডিও দেখছেন, যাদের 40 বছর বয়স, তারাও ভাবুন। যদি ভাবেন যে আমার তো বয়স হয়ে গেছে 50, তো 50 বয়সও কিন্তু কোনো বয়স নয়। যদি আপনি এখন জিম করেন বা যোগা শুরু করেন আবার, তাহলে আপনি যদি হেলদি রাখতে পারেন তো আপনি 70, 75, 80 পর্যন্তও ইয়ং থাকতে পারেন। তো এখানে আমি যদি 50 করে দিই, যদি কারো 50 এজেই যদি 50 লাখ টাকা থাকে, তো তার 74 বছরে তার 128 কোটি টাকা হচ্ছে। তো 74 ইয়ার্সেও কিন্তু আমি অনেক ইয়ং, মানে ওল্ড এজ মানুষকে আমি ইয়ং দেখেছি। তারা এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ফ্যামিলি গেট টুগেদারে অংশ নেয়, ভালো এনজয়মেন্ট করেন। এবং 128 কোটি টাকা, আমি আবারও বলছি যে একটা হঠাৎ করে সকালবেলায় ঘুম থেকে স্বপ্ন দেখলেন, উঠলেন আর 128 কোটি টাকা চলে এলো, তা নয়। এটা তিলে তিলে এনজয়মেন্ট করবেন। আপনি 50 বছরে যখন 50 লাখ হবে, যখন 59 বছরে যাবে আপনার 4 কোটি হবে, 62 বছরে 8 কোটি হবে, 65 বছরে 16 কোটি হবে, 68 বছরে 32 কোটি, এরমভাবে বাড়বে। তো লাইফকে এনজয় করুন, চ্যান্টিং করুন, মেডিটেশন করুন, এক্সারসাইজ করুন ডেলি। মার্কেটে এরকম টাফ সিচুয়েশান মাঝে মাঝেই থাকবে, মার্কেট এটাই চায়। তো মার্কেটে এরকম ফেজ খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো যতক্ষণ এই টাফ ফেজ যাচ্ছে মার্কেটে, সেই টাফ ফেজে আমাদের কিছু করার নেই। আমাদের হাতে যেটা আছে, যে আমাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, আমার মন ভালো রাখার জন্য মেডিটেশন করা, চ্যান্টিং করা, এগুলোই আমরা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।